200 কোটি টাকার লোভে বাড়ির মালিককে জিম্মি। চট্টগ্রামের রুদ্ধশ্বাস অভিযানে 2 ডাকাত গ্রেপ্তার। পটিয়ায় আওয়ামী লীগ নেত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেপ্তার। জানাবো সংস্কার চাওয়া জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন। এবং সর্বশেষ জানাবো ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত 6। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 200 কোটি টাকার লোভে বাড়ির মালিককে জিম্মি। চট্টগ্রামের রুদ্ধশ্বাস অভিযানে 2 ডাকাত গ্রেপ্তার। চট্টগ্রামে 200 কোটি টাকার লোভে দিন দুপুরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির চেষ্টা হয়েছে। নগরীর পাঁচলাইশ একটি বাসায় গৃহকর্মী সহ ডাকাতরা প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে 2 ডাকাতকে গ্রেপ্তার এবং বাড়ির মালিককে উদ্ধার করে। নগরের পাঁচলাইশ থানার আর নিজাম রোডের বাসায় আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ভবনে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা দুপুর 2টার দিকে পুরো ভবন ঘিরে ফেলে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে রুদ্ধশ্বাস অভিযানে 5 মিনিটের মধ্যে বাড়ির মালিক মোহাম্মদ লোকমানকে জিম্মি দশা থেকে উদ্ধার করে। পাশাপাশি 2 ডাকাতকে আটক করা হয়। ইন্টার্ন রিফাইনারি লিমিটেড সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান বাসায় একাই থাকতেন। আগস্টের শেষের দিকে তাকে সরিয়ে দেওয়া হয়। তিনি আবুল খায়ের গ্রুপের কর্ণধার আবুল খায়ের মেয়ে জামাতা। জ্বালানি সেক্টরে কর্মরত থাকাকালে লোকমান বিপুল অর্থ কামিয়েছে। বাসায় তিনি 200 কোটি টাকা রেখেছেন বলে ডাকাতদের কাছে তথ্য ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, 6ষ্ঠ তলা ভবনের 2য় তলায় থাকেন লোকমান। বেলা 11টার দিকে গৃহকর্মী সহ 4 ডাকাত তার বাসায় প্রবেশ করে। এক পর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে লোকমানকে বাথরুমে জিম্মি করে। এই সময় লোকমানকে তারা টাকা বের করে দিতে বলে, অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাকে রামদা দিয়ে আঘাত করা হয়। অন্য ফ্ল্যাটের লোকজন ও প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। বেলা 2টার দিকে পুলিশ, র্যাব ও সেনা সদস্যদের যৌথ দল ভবনটিকে ঢোকে। লোকমানকে জিম্মি দশা থেকে উদ্ধারের পাশাপাশি ডাকাত বাজিদ শেখকে আটক করে। এছাড়া পালিয়ে যাওয়ার সময় ডাকাত মোহাম্মদ আকাশকে আশপাশের লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায়, পলাতক দুজনের মধ্যে একজনের নাম সাব্বির ও অপরজনের নাম রিয়াদ। সাব্বির ভবনে গৃহকর্মীর কাজ করে, রিয়াদও ওই বাড়ির গৃহকর্মীর কাজ করত। 2 পেশাদার ডাকাতকে নিয়ে তারা ভবন মালিককে জিম্মি করে। সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যম কর্মীদের বলেন, দুপুর 12টায় পুলিশ খবর পেয়ে পুরো ভবন ঘিরে ফেলে। এরপর র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে যোগ দেয়। ভবনের মালিক লোকমানকে ডাকাতরা বাথরুমে বন্দি করে রেখেছিল। 5 মিনিটের অপারেশনে আমরা তাকে উদ্ধার করি। তিনি কিছুটা আহত হয়েছেন, তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তিনি আরো বলেন, তাকে রক্ষা করার জন্য আমরা একটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। এ ঘটনায় 2 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। পটিয়ায় আওয়ামী লীগ নেত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেপ্তার। পটিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী মৌসুমী রহমানকে না পেয়ে তার স্বামী ওহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পচামারিয়া এলাকা থেকে ওহিদুরকে গ্রেপ্তার করা হয়। তবে পটিয়া থানা পুলিশ বলছে, স্ত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেপ্তারের কথা সঠিক নয়। গ্রেপ্তার ওহিদুর আওয়ামী লীগের কর্মী ছিলেন। সূত্র জানায়, সোমবার রাতে উপজেলার শিলমারিয়া ইউনিয়নের নিজ এলাকায় মৌসুমী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পেজ সহ বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়। এরই জেরে মৌসুমীকে গ্রেপ্তারের অভিযান চালায় পুলিশ। তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি। পটিয়া থানার ওসি কবির হোসেন বলেন, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে ওহিদুরকে। এ ঘটনায় মৌসুমীকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে জানতে মৌসুমীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সংস্কার চাওয়া জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনই বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেয়া জামায়াত ইসলামী। গত বছর অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে আসছিল দলটি। এমনকি এ নিয়ে তাদের একসময়ের মিত্র ও দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল
মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দলীয় প্রস্তুতির অংশ হিসেবে তাদের দল যোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে কেন্দ্র থেকে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করিনি বলছিলেন তিনি। পাশাপাশি দেশজুড়ে দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করে সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে দেশের বিভিন্ন জেলা সফর করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এসব সফরে কর্মী সভা সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। জামায়াতের রাজনীতির পর্যবেক্ষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন, নির্বাচনী এলাকাগুলোয় সম্ভাব্য প্রার্থীর নেতৃত্বে দলীয় অবস্থান সুসংহত করা এবং জনগণের আরো কাছে পৌঁছানোর চেষ্টায় অংশ হিসেবে জামায়াত প্রার্থী ঘোষণা করেছে। একজনকে সামনে রেখে স্থানীয়ভাবে সংগঠনকে শক্তিশালী করাই তাদের মূল উদ্দেশ্য। আবার ঘোষিত প্রার্থী নিজের যোগ্যতা, দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ রাখতে পারেন কিনা সেটি দল যাচাই করতে পারবে বলছিলেন তিনি। প্রসঙ্গত 2014-2024 সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াত সহ অনেক রাজনৈতিক দল। 2018 সালের নির্বাচনে জামায়াতের 22 জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এর আগে 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের অংশ ছিল বিএনপি। 2/3 বেশি আসন পেয়ে ওই জোট তখন ক্ষমতায় গিয়েছিল। তবে এককভাবে জামায়াত সবচেয়ে ভালো ফল করেছিল 1991 সালের নির্বাচনে। সেই নির্বাচনে 18টি আসন পেয়েছিল দলটি। তখন জামায়াতের সমর্থন নিয়েই সরকার গঠন করেছিল বিএনপি। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সম্ভাব্য সময়সীমা হিসেবে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুর কথা উল্লেখ করেছেন। অথচ সেই সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে দেশের 6টি জেলায় অন্তত 32টি আসনে এখনো পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে টাঙ্গাইলে 8টি, নেত্রকোনায় 5টি, ফরিদপুরে 4টি, কিশোরগঞ্জের 5টি এবং ময়মনসিংহের 11টির মধ্যে 10টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে জামায়াতের ফরিদপুর জেলা আমির ডক্টর বদর উদ্দিন বলেছেন, ফরিদপুরের 4 প্রার্থীর নাম কেন্দ্র থেকে চূড়ান্ত করা হয়েছে। এখানে একটি সিস্টেম আছে আমাদের, কেন্দ্র আমাদেরও মতামত নিয়েছে। এসব কিছুর ভিত্তিতে দলীয় নীতির আলোকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলেছেন তিনি। এছাড়া গত 1 ফেব্রুয়ারি টাঙ্গাইলে দলীয় প্রতিনিধি সম্মেলনে সেখানকার 8টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ওই দিনই বিকেলে কিশোরগঞ্জ শহরের উবাই পার্কে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামীর এক সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সামিউল হক ফারুকী দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অবশ্য বলছেন, জেলা ও অঞ্চল ভিত্তিক প্রার্থী বাছাই হচ্ছে দলীয় নীতিমালার ভিত্তিতে। তবে নির্বাচনের জন্য আমরা কিন্তু কেন্দ্র থেকে এখনো আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করিনি। নির্বাচন যখন আসবে তখন সেটি হবে। এখন সংসদ নির্বাচন যখনই হোক তার জন্য আমাদের দলীয় প্রস্তুতি চলছে বলছিলেন তিনি। জামাত ইসলামের পক্ষ থেকে যখন জেলায় জেলায় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে, তখন একই সঙ্গে দলটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে একটি নির্বাচনী মঞ্চে আনার জন্য কাজ করে যাচ্ছে। একসময় জোটসঙ্গী বিএনপির সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে জামায়াত এ ধরনের একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তাদের এই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন, প্রার্থী ঘোষণার মাধ্যমে জামায়াত তাদের সম্ভাব্য প্রার্থীদের জনগণের কাছে যাওয়ার একটি বার্তা দিয়েছে বলে মনে করেন তিনি। চূড়ান্তভাবে কারা প্রার্থী হবে সেটির সময় এলে হয়তো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবে জামায়াত। তবে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের প্রস্তুতির সুযোগ দেওয়ার জন্য হয়তো কোথাও কোথাও নাম ঘোষণা করা হচ্ছে। তারা হয়তো দলকে প্রস্তুত করবেন স্থানীয়ভাবে, কিন্তু শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন তা আসলে নির্ভর করবে তখনকার রাজনৈতিক পরিস্থিতির উপর বলছিলেন তিনি। তার মতে জামায়াতের ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনগণের কাছে যাবেন এবং তার মাধ্যমে দল তার অবস্থান সম্পর্কে একটি ধারণা পাবে। যদিও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে ওই নির্বাচন নিয়ে দূরত্ব তৈরি হয় জামায়াত ও তার সাবেক মিত্র বিএনপির মধ্যে। বিএনপি শুরু থেকে দ্রুত নির্বাচনের দাবি করলেও জামায়াত নির্বাচনের আগে সংস্কারের কথা বলে আসছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অবশ্য বলছেন, প্রার্থী ঘোষণার মাধ্যমে তাদের দলীয় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এখন যেটি হচ্ছে সেটি একটি বাছাই প্রক্রিয়া। কেন্দ্র থেকে কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না, জেলা কিংবা অঞ্চল ভিত্তিক হচ্ছে। এটি সাংগঠনিক একটি প্রক্রিয়া মাত্র বলছেন তিনি। জামায়াতের জেলা পর্যায়ের কয়েকজন নেতার সাথে কথা বলে যেই ধারণা পাওয়া গেছে তা হলো প্রার্থী ঘোষণার মূল লক্ষ্য হলো নির্বাচনী এলাকাগুলোয় দলের অবস্থান সুসংহত করা। বাংলাদেশে কিছু এলাকায় জামায়াতের দল হিসেবে শক্ত অবস্থান থাকলেও বেশিরভাগ এলাকাতেই দলটির সাংগঠনিক অবস্থান শক্তিশালী নয়। সে কারণে দলীয় নেতৃত্ব চাইছেন প্রতিটি এলাকাতেই যেন সংগঠন হিসেবে দলটির কার্যক্রমে গতিশীলতা আসে। অন্যদিকে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রতিপক্ষ হয়ে পড়া বিএনপি সারা দেশের প্রতিটি নির্বাচনী এলাকাতেই ভালো অবস্থান আছে। বিশেষ করে রাজনীতির মাঝে আওয়ামী লীগের না থাকার সুযোগে বিএনপি এই মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক দল, যার দেশে কর্মী ও সংগঠন আছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জামায়াত নেতৃত্ব মনে করছে নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জায়গাতেই দলের অবস্থান তৈরি করা সহজ হবে।
এজন্য যেসব এলাকায় দলটি দুর্বল কিংবা যেসব এলাকায় আওয়ামী লীগের অবস্থান এতদিন শক্ত বলে জনমনে ধারণা আছে, সেসব এলাকাতে জামায়াত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে, যাতে তারা মাঠ পর্যায়ে কাজ করে দলের একটি অবস্থান তৈরি করতে পারে। সালাউদ্দিন বাবর বলেছেন, সাংগঠনিক কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার সুযোগটি জামায়াত ইসলামী যথাযথভাবে কাজে লাগাতে চাইছে বলে মনে করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।